তো দেখ, আগের ক্লাসে আরম্ভ হয়েছিল ইস্যু অফ ডিবেঞ্চারের বেসিক জিনিসগুলো করিয়েছিলাম। বেসিক জিনিস মানে কি বলেছিলাম, কী কী টপিক এই চ্যাপ্টার মানে এখানে কী কী টপিক কভার করব। তার মধ্যে আরম্ভ করেছিলাম ইস্যু ফর ক্যাশ। ইস্যু ফর ক্যাশের দুটো মেথড করে দিয়েছিলাম। ইস্যু ফর ক্যাশের দুটো হয়, একটা ইনস্টলমেন্ট বেসিসে হয়, একটা লামসাম বেসিসে হয়, দুটোই করেছিলাম। এবং তার পাশাপাশি প্রিমিয়ামে যদি কোনো কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করে তার কি হয় সেই এন্ট্রি আমি করাইনি, বাট মুখে বলে দিয়েছিলাম। কেননা আমি বলেছিলাম ইস্যু অফ শেয়ার যেমন করেছিলাম এখানেও সেম হবে, নতুন কিছু নেই। আচ্ছা, আর ডিসকাউন্টটা যেহেতু আমরা ইস্যু অফ শেয়ারে শিখিনি তাই এখানে করে দিয়েছিলাম। ডিবেঞ্চার যদি ডিসকাউন্টে ইস্যু করে তাহলে কি হবে সেটা বলেছিলাম। এবার আজকে সেকেন্ড ক্লাসটা আরম্ভ করে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে কি লিখবো দেখ, শোন, নোট লেখ। অর্থাৎ আগের ক্লাসে যে লিখেছিলাম না, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার, কোনো কোম্পানি যদি ডিবেঞ্চার ডিসকাউন্টে ইস্যু করে তার জার্নাল করেছিলাম। ঠিক আছে, তো এই ডিবেঞ্চার যদি ডিসকাউন্টে যদি ইস্যু করে সেই সংক্রান্ত কিছু নোট লিখে রাখি। 1 নম্বর নোট কি লিখবি, লেখ পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট। মন দিয়ে শোন, পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট। মানে কোনো কোম্পানি যদি ডিবেঞ্চার ডিসকাউন্ট ইস্যু করে তাহলে তো বলে দেবে তো এত পার্সেন্ট ডিসকাউন্ট ইস্যু করেছে। তো পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট always applied on face value of debenture, on face value of debentures। মানে বুঝতে পারলি, ধর বলেছে একটা এক্স কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করবে 10% ডিসকাউন্ট। এই 10% কার উপর করবো, ডিবেঞ্চারের ফেস ভ্যালুর উপর। এখন যদি বলি তোর মধ্যে যদি একটা অন্য একটা কোশ্চেন আসে, আচ্ছা যদি বলে কোনো কোম্পানি 10% প্রিমিয়ামে ডিবেঞ্চার ইস্যু করবে তখন কার উপর করবো, প্রিমিয়ামও কিন্তু ফেস ভ্যালুর উপর। সে ডিসকাউন্ট হোক বা প্রিমিয়াম হোক দুটোই ফেস ভ্যালুর উপর অ্যাপ্লাই করা হয়। তাহলে ডিসকাউন্ট হোক বা অর দিয়ে লিখে রাখ প্রিমিয়াম। ঠিক আছে, তো বোঝা গেল লাইনটার মানে কি বললাম, লাইনটার মানে বোঝা গেল। 1 নম্বর পয়েন্টটার মানে হয়ে গেল। 2 নম্বর লেখ ডিবেঞ্চার ক্যান বি ইস্যুড। আমরা শেয়ার কিসে কিসে ইস্যু করতে পারতাম, শেয়ার পারে ইস্যু করতে পারতাম, আর প্রিমিয়ামে ডিসকাউন্টে কি শেয়ার ইস্যু করতে পারতাম না। কিন্তু ডিবেঞ্চার পারে ইস্যু করতে পারবো, প্রিমিয়ামে পারবো, ডিসকাউন্টে পারবো, শেয়ার ডিসকাউন্টে পারবো না। এটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। লেখ ডিবেঞ্চার ক্যান বি ইস্যুড, লেখ ডিবেঞ্চার ক্যান বি ইস্যুড, ডিবেঞ্চার ক্যান বি ইস্যুড অ্যাট পার। ডিবেঞ্চার পারে ইস্যু করতে পারি, প্রিমিয়ামে ইস্যু করতে পারি, আর ডিসকাউন্টে ইস্যু করতে পারি। বোঝা গেল লাইনের মানেগুলো বোঝার চেষ্টা কর কি কি বলছি। কেন অঙ্ক করতে গেলে তো এইগুলো লাগবে, তো কোশ্চেনগুলো মাথার মধ্যে ঢোকাতে হবে তোকে। বাট নিচে লিখছি বাটটা গোল্লা করলাম। ঠিক আছে, তো ডিবেঞ্চার ক্যান বি রিডিমড, debentures can be redeemed, debentures can be redeemed any at par premium। লাইনের মানে বোঝ, ডিবেঞ্চার আমরা ইস্যু করতে পারি পার, প্রিমিয়াম, ডিসকাউন্ট, যে কোনো কিছু ডিবেঞ্চার ইস্যু করতে পারি। ডিবেঞ্চার যখন শোধ করব সেটা পারে শোধ করব আর প্রিমিয়ামে শোধ করবো। পারে মানে তুমি 100 টাকা লোন নিয়েছো, 100 টাকাই শোধ করছি, আর প্রিমিয়াম মানে 100 টাকা লোন নিয়েছি, 110 টাকা শোধ করতে হতেই পারে। কিন্তু এরকম কখনো জেনারেলি ধর আজকে আমি তোর থেকে লোন নিলাম 1 লাখ টাকা, আমি বললো 1 লাখ টাকা লোন নিয়ে 90,000 টাকা শোধ করবো, এটা কখনো সম্ভব? মানবি? কেউ মানবে না। আজকে আমি কারোর থেকে যা লোন নেবো হয় সেই টাকাটা শোধ করবো বা তার থেকে বেশি শোধ করবো, কম তো শোধ করবো না। কিন্তু বুঝতে পারলি তো, প্র্যাকটিক্যালি এই ঘটনাই ঘটে। আমি যার থেকে যা লোন নেব হয় সেই টাকাটা শোধ করব, জেনারেলি যেটা হয় বা প্র্যাকটিক্যালি যেটা হয় বেশি শোধ করতে হয়, লোন যত নেই তার থেকে বেশি শোধ করতে হয়। ঠিক আছে, তো কিন্তু আমরা যখন অঙ্ক করব প্র্যাকটিক্যালি এই ঘটনা কখনো দেখবি না। কিন্তু যখন অঙ্ক করব কোশ্চেন থাকতে পারে ডিবেঞ্চার শোধ করা হয়েছে ডিসকাউন্টে। মানে ভাব আমি কারোর থেকে 1 লাখ টাকা নিয়ে তাকে 90,000 টাকা দিই, জেনারেলি বা প্র্যাকটিক্যালি ঘটনা ঘটে না, কিন্তু যেহেতু অঙ্কে কোশ্চেন থাকবে সেই জন্য করতে হবে। কি বললাম বলতে, জেনারেলি ঘটে না এরকম ঘটনা, এরকম টাইপের একটা অঙ্ক করবো। বুঝতে পারলি? তোর মনে কোশ্চেন আনতে পারি, এই বাবা আমি কারোর থেকে 1 লাখ টাকা লোন নিয়ে 90,000 টাকা শোধ করবো, সত্যি মানে প্র্যাকটিক্যালি এটা পসিবল নয়, কিন্তু যেহেতু অঙ্ক থাকে তাই করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিক্যালি এরকম ঘটনা কখনোই দেখা যাবে না। কেউ না, তুই আজকে আমাকে লোন দিস 100 টাকা, তুই কখনো শেষে নিবি 90 টাকা? কোনোদিন নিবি না।
তো সুতরাং প্র্যাকটিক্যালি এই ঘটনাগুলো ঘটে না। তো একটা অঙ্ক ঢুকছি, লেখ এক্স লিমিটেড ইস্যুড, এক্স লিমিটেড ইস্যুড। কোশ্চেন বলছি একটা, আগের দিন যেই অঙ্কটা শেষ করলাম অর্থাৎ ইস্যু অফ ডিবেঞ্চার উইথ টার্মস অফ রিডেমশন সেই টাইপের অঙ্ক করছি, ঠিক আছে? তো লেখ এক্স লিমিটেড ইস্যুড 5,000, 12% debentures of rupees 100 each at par, of rupees 100 each at par, but redeemable at discount, but redeemable at discount, ঠিক আছে, অফ 5%। তোকে এটা জার্নাল করতে বলছে, করে দেবো, কি আর চাই আসে জার্নাল করা, করে দেবো, জার্নালটা করে দেবো। লাইনের মানে তোকে বুঝিয়েছি, কিছু এমন কিছু কঠিন বলেই নি। এক্স লিমিটেড ইস্যুড 5,000, 12% ডিবেঞ্চার অফ 100 ইচ। আমরা যখন কালকে যখন অঙ্কটা করলাম ডিবেঞ্চারের ফেস ভ্যালুটা বলে দিই, দেখ মনে করার চেষ্টা কর, 1 লাখ টাকা দিয়ে দিয়েছিল না, কিন্তু ওখানে কি বলেছিল কতগুলো ডিবেঞ্চার ইস্যু করেছি বলেছিল না, টাকা বলেছিল। আজকে কি করেছে, আজকে বলেছে নাম্বার, বলেছে এতগুলো ডিবেঞ্চার ইস্যু করেছি 100 টাকা করে, মানে 5 লাখ টাকাই তো হচ্ছে। তো কালকে 1 লাখ বলে দিয়েছিল, টাকা বলেছিল, আজকে নাম্বার বলেছে, একই ব্যাপার, কিছু কঠিন নেই। তাহলে আজকে এই এক্স কোম্পানি 5,000 12% ডিবেঞ্চার ইস্যু করেছে। এই 12%-এর মানে কিছুই না, 5 লাখ টাকার উপর প্রতি বছর 12% করে ইন্টারেস্ট দিতে হবে, ঠিক আছে? যখন ইন্টারেস্ট শিখবো তখন বলে দেবো। আচ্ছা, ডিবেঞ্চার ইস্যু করেছে কিসে? পারে ইস্যু করে, তাহলে প্রথমে ইস্যুর এন্ট্রি করতে হবে। ডিবেঞ্চার যদি ইস্যু করা হয় পারে, তাহলে এন্ট্রি কী হবে বল? জানি, সেটা শিখেছিলাম কালকে। তাহলে প্রথমে লিখবো সলিউশনে আয়, ডিবেঞ্চার যদি ইস্যু করি পারে, জার্নাল হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 5 লাখ, কারণ ইস্যু করেছে কিন্তু পারে, পারে ইস্যু করেছি মানে 5 লাখের বেশি কখনোই পাবো না, পার মানে ফেস ভ্যালুতেই ইস্যু করেছি। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার্স, 5 লাখ হয়ে গেল। ডিবেঞ্চার ইস্যু করেছি পারে, ঠিক আছে? তো এবার ধর, তোকে মন দিয়ে শুনতে হবে এই জায়গাটা, খুব মন দিয়ে শুনতে হবে অঙ্কটা, কারণ কালকের সঙ্গে আজকে একটু ভেরি হতে পারে। যখন শোধ করব তখন কিসে শোধ করবো? 5% ডিসকাউন্টে, মানে 1 লাখ টাকা দিতে হবে। আরে 1 লাখ টাকা লোন নিয়েছি, 5% ডিসকাউন্ট মানে কম দিতে হবে, কত দিতে হবে? 95 দিতে হবে। আমি আজকে 1 লাখ টাকা লোন নিয়ে 5 বছর পর আমাকে 95,000 টাকা দিতে হবে, সেটা আমার পক্ষে লাভ না লোকসান? লাভ। আমি কি বলেছিলাম? আমি কালকে বলেছিলাম প্রিন্সিপাল অফ কনজারভেটিজম বা এরই আর একটা কনসেপ্ট হবে, এর আর একটা নাম হচ্ছে প্রুডেন্স কনসেপ্ট। প্রুডেন্স কনসেপ্ট কি বলেছিল? যদি মনে হয় ফিউচারে কখনো লস হতে পারে, তো ফিউচারে ওয়েট না করে আজই দেখিয়ে দাও। ফর এক্সাম্পল প্রভিশন ফর ব্যাড ডেট, ঠিক আছে? তো আজই দেখিয়ে দাও, কিন্তু মনে হচ্ছে এই আইটেমটাতেই আমার ফিউচারে লস হতে পারে, ফিউচারে প্রফিট হবে। প্রুডেন্স কনসেপ্ট বা আমাদের অ্যাকাউন্টেন্সি কোনো কনসেপ্টই বলেনি ফিউচারে প্রফিট হলে তার এন্ট্রি তুমি এখনই করে দাও, এটা বলেনি। তার মানে এটা করার দরকার নেই এখন, বোঝা গেল তো? প্রশ্ন থাকতেই পারে আমার ফিউচারে প্রফিট হচ্ছে, আমি কেন করবো না? এটা কখনো বলেইনি অ্যাকাউন্টিং কনসেপ্টে, আজ পর্যন্ত বেরোয়নি এটা। তাহলে বোঝা গেল, তাহলে নিশ্চয়ই প্রফিটটা এখানে এন্ট্রি করবো না, বোঝা গেল তো? আচ্ছা, এবার কি করবো? রিডেমশন করবো। বুঝতে পারছিস তো কেন করলাম না? কারণটা বললাম, রিডিম করবো। তো রিডিম করবো, কি করবো? ডিবেঞ্চারটাকে শোধ করবো। এই যে ডিবেঞ্চারটা শোধ করি কাদের জানিস? ডিবেঞ্চার হোল্ডারদের। তাহলে ডিবেঞ্চারের টাকাটা প্রথমে হোল্ডারে পাঠাতে হবে। তাহলে ডিবেঞ্চার লাইবিলিটি, এটাকে সরাবো, সরাতে গেলে ডেবিট করতে হবে, লিখবো 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, 12% ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা? 5 লাখ, ঠিক আছে? 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 5 লাখ। 2, আচ্ছা আমাকে কি বলতে পারবি ডিবেঞ্চার হোল্ডারদের তো টাকাটা শোধ করবো, তো ডিবেঞ্চার হোল্ডারদের কত টাকা শোধ করবো? 5 লাখ টাকা শোধ করবো। কেন শোধ করবো? 5% ডিসকাউন্ট দেবো তো, তাহলে 5% দেবো না, 5% কম দেবো। 5 লাখ টাকার 5% করলে কত হয়? 25,000, মানে ওদের কত টাকা শোধ করবো? 4,75,000, 4,75,000। তাহলে এখানে কি লিখবো? 2 ডিবেঞ্চার হোল্ডার 4,75,000। এটা কি বুঝতে পারলি কি বুঝিস নি? বুঝতে পারলি তো? যদি মনে হতো ওদের 5 লাখ টাকাই শোধ করবো, তাহলে এখানে 5 লাখ লিখতে, 5 লাখ তো শোধ করবো না, ওদের 5% কম পেমেন্ট করো, 4,75,000।
এই যে 5,000 টাকা, এই যে 25,000 যে কম পেমেন্ট করলাম, এই কম পেমেন্ট করা আমাদের কোম্পানির প্রফিট না লস? প্রফিট, অবশ্যই প্রফিট। তার মানে আর প্রফিট কি হয় জানিস তো? প্রফিট অলওয়েজ ক্রেডিট হয়, লস হলে ডেবিট, প্রফিট ক্রেডিট। কত টাকা প্রফিট? 25,000 টাকা। এবার বলবে এই প্রফিটটাকে কি বলে? তুই তো করেছিস, ক্যাশ ফ্লো তো করা হয়ে গেছে, বা 11 থেকে অ্যাকাউন্টেন্সি করে এসছিস। কোনো ফিক্সড অ্যাসেট বেচে যদি প্রফিট হয়, ওটা কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় বলতে পারবি? কোনো ফিক্সড অ্যাসেট, মন দিয়ে শুনবি, কোনো ফিক্সড অ্যাসেট বেচে যদি প্রফিট হয়, ঠিক আছে তো? জেনারেলি তো মেশিন বেচে প্রফিট হলো, তুই পিএলডি মেলাতি ঠিক, কিন্তু যেটা অরিজিনাল রুল, ওটা তো লেখা থাকতে যাই করতাম, কিন্তু অরিজিনাল যেটা রুল, ফিক্সড অ্যাসেট, কোনো ফিক্সড অ্যাসেট যদি বেচে প্রফিট হয়, সেই প্রফিটের টাকাটা ক্যাপিটাল রিজার্ভে পাঠাতে হয়। তুই ক্যাশ ফ্লোতে করেছিলি, অনেক এন্ট্রি থাকতো, দেখবি ক্যাপিটাল রিজার্ভে, দেখবি লাইবিলিটি সাইডে অনেক ক্যাপিটাল রিজার্ভে টাকা আছে। ওরা বলতো অ্যাসেট বেচে, ফিক্সড অ্যাসেটটা বেচে যত টাকা প্রফিট আছে সেটা ক্যাপিটাল রিজার্ভে ঢুকে আছে। অর্থাৎ ফিক্সড অ্যাসেট বেচে যদি কোনো প্রফিট হয়, সেটা ক্যাপিটাল রিজার্ভে থাকে। আর একটা জিনিস মনে করাচ্ছি, আগের চ্যাপ্টার করলাম ইস্যু অফ শেয়ার, মনে পড়ে? শেয়ার যখন শেয়ার ফরফিট হতো, ফরফিট করার পর শেয়ারগুলো রিইস্যু হতো, শেয়ার রিইস্যু করলে সবসময় প্রফিট হয় বলেছিলাম, শেয়ার রিইস্যু করলে প্রফিট হতো। আর প্রফিট, শেয়ার রিইস্যু করে যত টাকা প্রফিট হলো, সেই প্রফিটের টাকাটা কোথায় থাকতো? ক্যাপিটাল রিজার্ভে। তাহলে বুঝতে পারছিস তো? তো সুতরাং জিনিসগুলো মাথায় রাখতে হবে। কোনো ফিক্সড অ্যাসেট বেচে যদি প্রফিট হয়, সেটা ক্যাপিটাল রিজার্ভে থাকে। কোনো শেয়ার রিইস্যু করে যদি প্রফিট হয়, ক্যাপিটাল রিজার্ভে থাকে। তেমনি লং টার্ম লোন, বড় বড় লোন, ঠিক আছে, বড় বড় লোন, ওখান থেকেও যদি কোনো প্রফিট হয়, সেটাও কোথায় যাবে? ক্যাপিটাল রিজার্ভে। তার মানে বুঝতে পারলি এখানে আমি কি লিখবো? ক্যাপিটাল রিজার্ভ। তাহলে এখানে কারণটা বোঝা গেল কেন ক্যাপিটাল রিজার্ভ লিখবো? তো হয়তো এখানে অনেকে লিখতে পারে যে কি লিখতে পারে, টু স্টেটমেন্ট, টু প্রফিট অ্যান্ড লস লিখতে পারে, কিন্তু প্রফিট অ্যান্ড লস লেখাটা ঠিক নয়, ঠিক নয়, ঠিক আছে তো? যেহেতু লং টার্ম, কোনো কিছু লং টার্ম রিলেটেড কিছু হলে সেটা ক্যাপিটাল রিজার্ভে চলে যায়। কেন তুই ভাবার চেষ্টা কর, প্রফিট অ্যান্ড লস মানে রেভিনিউ রিজার্ভ, মানে একটা পিরিয়ডে, মানে খুব শর্ট পিরিয়ড, শর্ট পিরিয়ড হলে তখন তুই ওটাকে লিখতে পারিস। যদি এটা শর্ট টার্ম লোন হয়, তাহলে কিন্তু এটা পিএল লিখতে পারিস, কিন্তু শর্ট টার্ম তো লোন নয়, এটা বড় লোন, ডিবেঞ্চার, বড় লোন। তাহলে এই বড় লোনের ক্ষেত্রে কি লিখবো? সেক্ষেত্রে ক্যাপিটাল রিজার্ভ। বোঝা যাচ্ছে তো? টু ক্যাপিটাল রিজার্ভ। মাথায় ঢুকলো এটা? 25,000। এবার টাকাটা শোধ করে দেবো। লেখ, টাকাটা শোধ করলে কি হবে? ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। শেষ হয়ে গেল অঙ্কটা নাকি? খুব কঠিন লাগলো অঙ্কটা? অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা? 4,75,000। 4,75,000 বোঝা গেল এটা? আচ্ছা, আর একটা নোট বলছি, লিখে নে একটা নোট। অঙ্ক শেষ, অঙ্কের বাইরে নোট লেখ। ইফ ফেস ভ্যালু অফ ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিজ, ইফ face value of interest bearing securities, if face value of interest bearing securities, ঠিক আছে? ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিজ কয়েকটা নাম বলছি, ডিবেঞ্চার, বন্ড, এইগুলো ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিজ। ডিবেঞ্চার, বন্ডস আর নট গিভেন ইন কোশ্চেন, are not given in questions, are not given in questions, we always assume that, we always assume that we always assume that face value is equal to 100, face value is equal to 100। মানে বোঝার চেষ্টা কর, বলছে ইফ ফেস ভ্যালু অফ ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিজ ব্র্যাকেটে ডিবেঞ্চার, ইন্টারেস্ট, ঠিক আছে? মানে বলতে এই যে ডিবেঞ্চারের ফেস ভ্যালু যদি কোশ্চেনে বলে না দেয়, এই অঙ্কে বলেছিল ফেস ভ্যালু কত করে বলেছিল? অঙ্কে ফেস ভ্যালু দেখ 100 টাকা করে বলেছিল। কোনো অঙ্কে যদি ফেস ভ্যালু বলে না দেয়, সেক্ষেত্রে ডিবেঞ্চারের কথা বলছি, ডিবেঞ্চার বন্ড তুই 100ই ধরবি। এখন তোর মনে প্রশ্ন হতে পারছে, স্যার আমি যখন ইস্যু অফ শেয়ার করতাম, অনেক অঙ্কে শেয়ারের ফেস ভ্যালু বলে দিত না, শেয়ারের ফেস ভ্যালু না বলে কত ধরবো? বলি 100 ধরবো না। আমাদের দেশের যে আইন, আমাদের দেশে আইন বলছে আমাদের দেশে শেয়ার 10 টাকাতেও ইস্যু করা যায়।
ঠিক আছে? সেক্ষেত্রে তুই 10, 100 দুটোই ধরতে পারিস। ঠিক আছে? তো বোঝা গেল লাইনটার মানে, পয়েন্টটা টোকা হয়ে গেল। টুকে নে এটা। দেখ এই অঙ্কটা দেখ, এই অঙ্কটা এসেছিল সিএতে এসেছিল। ঠিক আছে? তো সিএ 2000-এ এসেছিল। ঠিক আছে? তো বাট সিএ থেকে ঘাবড়ানোর কিছু নেই, অঙ্কটা খুবই ইজি অঙ্ক দিয়েছে। বলছে পাস জার্নাল এন্ট্রিজ ইন ইয়ার 1, বলছে 1 নম্বর বছর কি জার্নাল এন্ট্রি করবে। ইন দ্য কেস অফ ইস্যু অফ ডিবেঞ্চার বাই এবিসি কোম্পানি লিমিটেড, এবিসি কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করছে। বলছে প্রথম বলেছে ইস্যু 1 লাখ। দেখ এই যে 1 লাখ টাকা দিয়ে, এটা কি ফেস ভ্যালু, বুঝতেই পারছিস ফেস ভ্যালু দিয়েছে, বুঝতে পারছি। 11 লাখ 11% ডিবেঞ্চার্স, সরি 1 লাখ 11% ডিবেঞ্চার অ্যাট দ্য রেট অফ 95%। ঠিক আছে? তার মানে এই কোম্পানিটা যে ডিবেঞ্চার ইস্যু করেছে, এক একটা ডিবেঞ্চার 95 টাকা করে ইস্যু করেছে, বোঝার চেষ্টা করতে হবে। অ্যাট দ্য রেট রুপিস 95%, মানে এক একটা ডিবেঞ্চার ও 95 টাকা করে ইস্যু করেছে। বা তুই ভুলে যা না, মাথা থেকে বের কর না, টোটাল তো 100 হয়, 95% ইস্যু করে, তাহলে 5% তো ইস্যু করতে পারিনি। ও 100 টাকা ফেস ভ্যালু, তার মধ্যে 95 টাকা পেয়েছে কোম্পানি, 95 টাকা পেয়েছে, 5 টাকা পাইনি, 5 টাকা ডিসকাউন্ট। তার মানে এখানে কোথাও বলে দেয়নি ডিসকাউন্ট, বাট আমি কোশ্চেনটা পড়ে বুঝতে পারলাম এই কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করেছে 5% ডিসকাউন্ট। এটা তো বোঝা গেছে। তাহলে প্রথমে কি করব, প্রথমে এন্ট্রিটা কর, ভালো করে শোন। প্রথমে ইস্যুর এন্ট্রি কর, সবার প্রথম কি করব, ইস্যুর এন্ট্রি। পারবি তো করতে? পারবি তো ইস্যুর এন্ট্রি করতে? ইস্যুর এন্ট্রি কি হয়, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 95%। তাহলে তুই ভাব, আরে কমন জিনিস, মাথা কাটা। 1 লাখ টাকা বলেছে ফেস ভ্যালু এক একটা ডিবেঞ্চারের। আমি বললাম এখানে কোশ্চেনে 1 লাখ টাকা ডিবেঞ্চারের ফেস ভ্যালু বলেছে। আমি বললাম বল কতগুলো ডিবেঞ্চার ছিল, কি করে বলবো? তোকে বলতে হবে এক একটা ডিবেঞ্চারের ফেস ভ্যালু কত করে। বলছি কই স্যার বলেনি তো একটা ডিবেঞ্চার ফেস ভ্যালু কত। আরে 95% দাম পাবে, মানে বলতে পারি এক একটা ডিবেঞ্চার ফেস ভ্যালু 100 টাকা করে। এটা বুঝে নিতে হলো ব্যাপারটা। ঠিক আছে? অনেক কিছু বলে দেয় না, আমাদের বুঝে নিতে হয়। 1 লাখকে 100 দিয়ে ভাগ কর, এতগুলো ডিবেঞ্চার ছিল, তাই তো? তাহলে কতগুলো ডিবেঞ্চার হচ্ছে, কাটাকাটি করলে 1000টা ডিবেঞ্চার। তাহলে 1000টা ডিবেঞ্চার ছিল, 1000টা ডিবেঞ্চার কত করে পাবো, 95 টাকা করে। এটাও করতে পারিস, বা এরকমও করতে পারিস, স্যার ফেস ভ্যালু 95% করলেও তো হয়ে যায়, ওটাও হয়ে যায়। তাহলে 95,000 টাকা, বোঝা গেল তো কি বললাম? তারপর কি ছিল, ডিসকাউন্ট অন ইস্যু, কারণ ডিসকাউন্টে ডিবেঞ্চার ইস্যু করেছি। ডিসকাউন্ট অন ইস্যু অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 5000। এবার বলি স্যার ডিসকাউন্ট, আগেরটাই লিখলাম ডিসকাউন্ট কার উপর হয়, ফেস ভ্যালুর উপর। ফেস ভ্যালু কত ছিল, 1 লাখ টাকা। 1 লাখের 5% কত হয়, 5000 টাকা। তাহলে বোঝা গেল। 2 কি লিখবো, 2 কত পার্সেন্ট ডিবেঞ্চার ছিল অঙ্কে, 11% ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট। আমি এটাও বলেছিলাম, কালকে বলেছিলাম, বারবার করে বলেছিলাম, এটা প্রমিস কর ডিবেঞ্চারে সবসময় ফেস ভ্যালু লিখবো। বলেছিলাম না, ডিবেঞ্চারে সবসময় ফেস ভ্যালু লিখবো, সে যে যাই বলুক, ডিবেঞ্চারে সবসময় ফেস ভ্যালু লিখবো। 1 লাখ টাকা হয়ে গেল ইস্যু। এবার রিডিম করতে বলেছে তো, বলেছে কি রিডিমেবল অ্যাট দ্য এন্ড অফ 10 ইয়ার্স, 10 বছর পর শোধ করবো ডিবেঞ্চারের টাকাটা। বলছে 10 বছর পর যদি 102 টাকা শোধ করি তাহলে কি হবে, আর যদি 98 টাকা শোধ করি তাহলে কি হবে, এটা বলেছে। দুটো এন্ট্রি করতে হবে, দুটো এন্ট্রি করতে হবে। তাহলে এটা ছিল মেন। এবার এর আন্ডারে যদি 1-1টা করি তাহলে কি হবে, আর যদি 2-1টা করি তাহলে কি হবে, বুঝতে পারছিস তো কি বললাম? 1-1টা যদি করি, বলছে আজ থেকে 10 বছর পর যদি 102 টাকা শোধ করি, তার মানে সেক্ষেত্রে ফেস ভ্যালু কত, 100 টাকা। শোধ করছি কত, 102 টাকা। কত টাকা বেশি দিতে হবে, 2 টাকা আমার লস হবে। ফিউচারে লস হবে 2 টাকা, তার জন্য সেই লস ফিউচারে ওয়েট না করে আজই দেখে দিই। কোন কনসেপ্ট বলছে, প্রুডেন্ট কনসেপ্ট। ঠিক আছে? তো 2 টাকা এখনই দেখিয়ে দিই। তাহলে লস হচ্ছে, জার্নাল বোঝাতে হবে না, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট কত টাকা হবে, এটা তো বলতে পারবি, কেননা কত পার্সেন্ট লস হবে বল, কত পার্সেন্ট। আরে দেখ না, 102 টাকা মানে লস কত, যে 2 টাকা, মানে একটা ডিবেঞ্চারে 2 টাকা লস হয়। কতগুলো ডিবেঞ্চার ছিল, 1000টা ডিবেঞ্চার, 1000 ইন্টু 2 2000 টাকা। বোঝা যাচ্ছে না? 2 কি লিখবো, 2 প্রিমিয়াম অন রিডেমশন, তাই তো হয়ে গেল। 2 প্রিমিয়াম অন রিডেমশন অ্যাকাউন্ট কত টাকা, 2000 টাকা। আচ্ছা এটা কোন এন্ট্রিটা করলাম বুঝেছিস তো? এটা কিন্তু আমি 1 নম্বর করছি, 2 নম্বর কিন্তু যাইনি, শুনছিস তো? 2 নম্বর করছি না আমি, 1 নম্বর। এই যে এন্ট্রিটা করলাম পুরোটা 1 নম্বরের এন্ট্রি, 1 নম্বরের ইস্যুর এন্ট্রি। এবার 1 নম্বরের রিডেমশনের এন্ট্রি করবো, 1 নম্বরের রিডেমশনের এন্ট্রি করবো।
কি করবো প্রথমে ডিবেঞ্চার টাকাটা হোল্ডারে পাঠাবো, কি লিখবো 11% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, লেখ 11% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, ফেস ভ্যালু লিখবো সবসময় 1 লাখ টাকা। প্রিমিয়াম অন রিডেমশন অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা প্রিমিয়াম, কত টাকা প্রিমিয়াম শোধ করবো বলছিল 2%, মানে 1 লাখের 2%, 2000 টু ডিবেঞ্চার হোল্ডার 1,02,000। হয়ে গেল। এবার পেমেন্ট করে দাও ডিবেঞ্চার হোল্ডার টু ব্যাংক, লেখ ডিবেঞ্চার হোল্ডার টু ব্যাংক 1,02,000, 1,02,000 লেখ। ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট 1,02,000, 1,02,000 হয়ে গেল। টোকেন এটা টোকা হলে বলবি, পরেরটা করাবো, 2 নম্বর পয়েন্ট করাবো। ওকে টোকা আরম্ভ করবো, পরেরটা সেকেন্ডেরটা করবো। সেকেন্ড অপশন বলেছি যদি 10 বছর পর 98 টাকা রিডিম করি কি হবে, তাই তো? সেকেন্ড কোশ্চেন বলে, সেকেন্ড কোশ্চেন 1 নম্বর হয়ে গেছে, 2 নম্বরটা করবো। তুই কিন্তু নিজে করবি, আমার আর করার দরকার, কারণ এর মধ্যেই হয়ে যাবে আমার অঙ্ক। প্রথম এই এন্ট্রি যা ছিল তাই হবে, এখানে কোনো চেঞ্জ হবে না। ফিউচারে মানে 10 বছর পর যখন শোধ করবো তখন 98 টাকায় শোধ করবো, ঠিক আছে? ফিউচারে যখন শোধ করবো কি শোধ করবো 98 টাকা। ভাব আমি নিলাম কত, দেখ ফিউচারে যে শোধ করছি 98 টাকা, কিসে শোধ করছি? ডিসকাউন্টে শোধ করছি, মানে আমার ফেস ভ্যালুর চেয়ে কম দিতে হবে নাকি বেশি দিতে হচ্ছে? কম দিতে হচ্ছে। বললে এক্ষেত্রে ফিউচারে যে শোধ করবো ফিউচারে প্রফিট হবে না লস হবে? হ্যাঁ প্রফিট হচ্ছে, কারণ আমার 100 টাকার বেশি দিতে তো হচ্ছে না। আমাকে বুঝতে হবে ডিবেঞ্চারটা যখন 10 বছর পর শোধ করবো কিসে শোধ করছি এটা ভালো করে বুঝতে হবে। স্যার 98 টাকা দিতে হচ্ছে, কত টাকা দিতে হচ্ছে ফিউচারে? 98 টাকা দিতে হচ্ছে, ঠিক আছে? তো 98 টাকা দিয়ে যদি ফেস ভ্যালুর চেয়ে কম দিই তাহলে আমার লাভ, ফেস ভ্যালুর চেয়ে বেশি দিলে তখন লস হতে পারে। তো আমি তো ফেস ভ্যালুর চেয়ে কম দিচ্ছি, তাহলে লাভ হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি কি বলেছিলাম, ফিউচারে যদি প্রফিট হয় তার এন্ট্রি এখন করার দরকার, তাহলে এই এন্ট্রিটা হচ্ছে না। বোঝা গেল কি বললাম? বল বোঝা গেল কি বললাম? বোঝা গেল কি বললাম? তারপর ফিউচারে ডিবেঞ্চারের টাকাটা আবার হোল্ডারে পাঠাবো, 1 লাখ টাকা শোধ করবো, 1 লাখ টাকা। কিন্তু আমি কি প্রিমিয়ামে টাকা শোধ করবো ফিউচারে? না না, কেন? ডিসকাউন্টে শোধ করবো, তা ডিসকাউন্টে কেন হচ্ছে না? বুঝতে পারছিস না কি বললাম? আবার বলছি শোন, তুই ডিবেঞ্চার, আমি সেকেন্ড কন্ডিশন বলছি, ফিউচারে শোধ করবো কত না, একটা ডিবেঞ্চারে 98 টাকা করে, তাহলে টোটাল কত শোধ করবো? 98,000 টাকা। আমাকে 1 লাখ টাকা শোধ করতে হবে না, 98,000 টাকা শোধ করতে হবে। তাহলে হোল্ডারে কত পাঠাবো? হোল্ডারদের কত টাকা শোধ করবো? 1 লাখ নাকি 98? 98। তাই হোল্ডারে আমি পাঠাবো 98, এখানে 98,000 পাঠাবো। তাহলে 2,000 টাকা, 1 লাখ টাকা ওদের থেকে নিয়ে ওদেরকে আমি 98,000 টাকা শোধ করি, তাহলে 2,000 টাকা লাভ হয়ে গেল না? লাখ টাকা কোথায় যায়? ক্যাপিটাল রিজার্ভ। মনে পড়ছে? দেখ সবসময় তোকে ফেস ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করতে হবে। যদি ফেস ভ্যালুর থেকে কম টাকা শোধ করিস তার মানে ভাবি তোর লাভ হচ্ছে, আর ফেস ভ্যালুর থেকে বেশি টাকা দিতে হলে তখন লস হচ্ছে। বেশ হয়ে গেল। এবার লাস্টেরটা শোধ করে দেবো। কত টাকা শোধ করবো? এটা 98,000। বোঝা গেল? ওরা পুরোটাই ঢুকবি, সেকেন্ড কোশ্চেনের জন্য পুরোটাই ঢুকবি, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, পুরো ঢুকে নে।